নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি আজকে একাডেমি অফ ফাইন আর্টসে। আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিল্পী যিনি জীবনের অনেকখানি লম্বা সময় পার করে এসেছেন। শিল্পের সাথে সম্পর্ক তার বহুদিন এবং তার এই দীর্ঘ অভিজ্ঞতার গল্প। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কিন্তু যেটা রয়েছে, তার ছবির প্যাটার্ন একদম আলাদা, বেশ নিজস্ব একটা প্যাটার্নে, নিজস্ব শিল্প শৈলীতে তিনি প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছেন। তো তার এই লম্বা চলার পথের গল্প, তার এই অনন্য সৃষ্টি কিভাবে এত দূর এগোলো, কিভাবে নিজের স্টাইল তিনি এরম তৈরি করলেন, সেই গল্প, প্রত্যেকটা ছবির পেছনে লুকিয়ে থাকা শিল্পীর যে চিন্তাভাবনা, তার গল্প এবং আরও অনেক আড্ডা নিয়ে আজকের বিশেষ এপিসোডটা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী অশোক মল্লিক। অশোক বাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি প্রথমে যে প্রশ্নটা না করে থাকতে পারছি না, ঢুকেই একদম অন্যরকম রঙের খেলা, একদম অন্যরকম একটা স্টাইল, একটা ইউনিক নিজস্বতা চোখে পড়ছে। এই জিনিসটা তৈরি হওয়ার পেছনের গল্পটা একটু শুনি। ঠিকই ধরেছ। আমি এতদিন কাজ করে, আমি প্রায় 40-42 বছর কাজ করছি। 1981 সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে লম্বা আমার সফর। এই সফরে আস্তে আস্তে নিজেকে একটা নিজস্ব ঘরানা তৈরি করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এবং যেটা তুমি অনেকটা লক্ষ্য করেছো যে এর রং, ড্রয়িং, আজকে বর্তমান সময়ে ছবির ভাষা অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তবুও আমি সেই ড্রয়িংটাকে এবং রঙের ব্যবহার ইত্যাদি আমরা যা শিখেছি সেটাকে ব্যবহার করে আমার নিজস্ব একটা ঘরানা তৈরি করার চেষ্টা করেছি। আচ্ছা, এই তুলি ধরা, প্রথম তুলি ধরাটা কবে হলো? প্রথম তুলি ধরা বলতে পারো খুব ছোটোবেলা থেকেই, মানে ঘুমের ঘোরেও আমার দিদির সঙ্গেও তাদেরকে জাগিয়ে তুলে বলতাম ক্যালেন্ডার দেখাও, কান্নাকাটি করতাম, খুব বিরক্ত হতো। এটা কিন্তু তখন তুলি ধরিনি। তুলি ধরাটা হচ্ছে শুরু, আমার বাবাও কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন, রূপচাঁদ মল্লিক। তিনি ইন্ডিয়ান আর্ট কলেজে বছর দুয়েক পড়েছিলেন ওই 30-এর দশকে। তারপরে সংসারের চাপেতে ছেড়ে দিতে হয় এবং তারপরে উনি অ্যাড এজেন্সিতে, পরবর্তী সময় অ্যাড এজেন্সিতে চাকরি করে। অ্যাড এজেন্সি থেকে অনেক ওই তখনকার প্রবাসী ভারতবর্ষ, ইন্ডিয়ান আর্ট স্কুল, বসুমতী ইত্যাদি পত্রিকা যেগুলো বেরোতো, তার কালার পেজগুলো যখন তারা ফেলে দিত, কালার ছবিগুলো বাড়িতে নিয়ে আসতো। সেখানে আমি অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অসিত হালদার, এমনকি পরবর্তী সময়ে যারা যামিনী রায়, দেবীপ্রসাদ রায়চৌধুরী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শিল্পীর কাজ দেখতে পেতাম। তখন খুব সেখান থেকে ইন্সপায়ার্ড হতাম। এবং আমাদের বাড়িতে বাবা যেহেতু ফিলিপস ইন্ডিয়া লিমিটেডের কিছু কাজ করত এবং এটি ছোট্ট প্রিন্টিং প্রেস ছিল, সেখানে ছাপার জন্যে, মানে ডিলারের নাম ছাপার জন্যে নেদারল্যান্ডস থেকে ক্যালেন্ডার ছেপে আসতো। সেই ক্যালেন্ডারগুলো বেশিরভাগই ডাচ শিল্পীদের, মানে ভ্যান গগ থাকতো, রেমব্রান্ড থাকতো, তার সাথে সাথে ক্লুড মনেট, পিকাসো অত দূর আসেনি হয়তো, কিন্তু মনে, ব্রাক ইত্যাদি অনেকের ছবি আমি সেই ছোটোবেলায় দেখেছি। এইগুলো খুব ইন্সপায়ার্ড করেছে আমাকে। আমি সেখান থেকে, এবং বাড়িতেও একটা পরিবেশ ছিল, শুধু ছবি আঁকার মানে কমার্শিয়াল আর্ট নয়, ফটোগ্রাফি, প্রিন্টিং প্রেস ইত্যাদি সব কিছু মিলিয়ে সেই পরিবেশের মধ্যে তৈরি হয়েছি। এবং সেখানে আমি নিজেকে, এবং বাবার উৎসাহে, বাবা সবসময় বলতেন আমি তো অজুরা অনুযায়ী কাজ করছি, মানে অর্ডার মাফিক, কিন্তু তুই একটু নিজের কাজ করিস, এই অর্ডার মাফিক এইটা বললো সেটাই করতে হবে সেরকম কিছু নয়, নিজস্ব ঘরা, নিজের মতো কাজ করিস স্বাধীনভাবে। আমি সেটা বাবার কথাটা রাখতে পেরেছি, এখনও কাজ করে যাচ্ছি। আমার মাও খুব স্নেহশীল,
অত্যন্ত ভদ্র নম্র ব্যক্তিত্বময়ী মহিলা ছিলেন এবং খুব বড় ফ্যামিলি, বড়াল ফ্যামিলির মেয়ে। সেখান থেকেও আমি ইন্সপিরেশন পেয়েছি। মাও আমাকে সমস্ত স্বাধীনতা দিয়েছিল। আমার একটি আবেদনে মানে সাড়া দেয়নি, এটা হয়নি কোনোদিন। যার ফলে আমি তারপরে বাবা কিন্তু সেই সময় যেটা ছিল তখন কিন্তু ছবি এঁকে যে কেউ খেতে পাবে সেটা নয়। সেই আমায় তার জন্যে বাবা বলল, তুই ছবি আঁকার আর্ট কলেজে ভর্তি হ, কিন্তু পাশাপাশি একটু মানে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা কর। আমি সিটি কলেজেতে ভর্তি হলাম। সিটি কলেজে ভর্তি, কিন্তু আমার ভালো লাগতো না। আমি একান দিয়ে শুনতাম, ওকান দিয়ে সমস্তটা বেরিয়ে যেত, মানে বেরিয়ে যেত। এবং একজন মাস্টারও রেখে দিল। মাস্টারের কাছে আমি শ্যামবাজারে পড়তে যেতাম এবং লাস্ট ট্রামেতে ফিরতাম প্রায় তখন 11:30 12টার সময় বাড়ি ফিরতাম পড়াশোনা করে। কিন্তু 1 বছর খুব সুন্দরভাবে চালিয়ে গেছি। কিন্তু উনি এরপরে বললেন, এবারে তো রিপিট করতে হবে, আমি আর বলবো না, তুই নিজে নিজে করো। আমি বাবাকে বললাম, আমি এখান থেকে পালালাম। সেই যে নমস্কার ঠুকে ট্রামে উঠলাম, একবারে সোজা বাড়ি চলে এলাম। আর জীবনে ওই দিক মারাইনি। আমার কমার্শিয়াল মানে সে লেখাপড়া করাটা সেখানে ইতি হয়ে গেল। ইন্ডিয়ান আর্ট কলেজে প্রথমে ভর্তি হই, সেখানে 1 বছর কাজ শিখি। সেখান থেকেও আমি অনেক কিছু পেয়েছি। পরবর্তী সময়ে আমি চলে আসি গভর্নমেন্ট আর্ট কলেজে। 1 বছর ওখানে মানে পড়ে চলে আসি। তা সেখান থেকে আমি পাই ফার্স্ট ইয়ারেই লালু প্রসাদ সাউ, নিরঞ্জন প্রধানের মতো টিচারদের, গণেশ হালুই এবং সর্বোপরি বিকাশ ভট্টাচার্যের কাছে আমি অনেক কিছু শিখি। আমি ন্যাশনাল স্কলারশিপ, কলেজ থেকে বেরিয়ে ন্যাশনাল স্কলারশিপ করি বিকাশদার আন্ডারে, এবং এর পাশাপাশি একটু অতিরিক্ত শিখব এই আশা নিয়ে তখন শুভা প্রসন্ন একটা কলেজ খুলেছে। আর্ট শেখার তখন হয়নি, তখন কলেজ অফ ভিজুয়াল আর্ট, সেই শুভাদার কাছে যেতাম। তা এইভাবে আমার শেখাটা, এইভাবে তুলি ধরাটা বলতে পারো। তুলি ধরার গল্পটা এবং সেই তুলি এত দূর পথ চলার যে গল্পটা, ভীষণ ইন্সপিরেশনাল একটা গল্প। এবং এই যে এত রকম মানুষের সান্নিধ্যে আসা, বা একটু আগেই যেটা রেমব্র্যান্ড বা ভ্যান গগ, একটা নুভেল ভাগের একটা প্রচণ্ড ইম্প্যাক্ট, সবটা মিলিয়ে যে একটা, এবং তার সঙ্গে অবশ্যই যেটা অশোকবাবু ছবিতে আমার চোখে পড়ছে, কোথাও নেচার, কোথাও জীবন, কোথাও ইতিহাস, সবটাকে নিয়ে চর্চা করা, এবং এত আলাদা আলাদা প্যাটার্নের, আলাদা আলাদা জনারের শিল্পীদের সান্নিধ্যে আসা, সবটা মিলে এতদিনে বোধহয় এত অসাধারণ সৃষ্টির অনেকখানি তৈরি হয়েছে। এর মাঝেই আমি একটি সুযোগ পাই, সল্টলেকেতে একটা গ্যালারি ছিল, গ্যালারি BF14, অরূপ দত্ত বলে একজন করেছিলেন। তার অনেক বন্ধুবান্ধব ছিল জার্মানির, আর সেই বন্ধুর মধ্যে 2 জন জার্মান পেইন্টার এসেছিল। সেই একজনের নাম মার্গারেট আর একজন লুইটগার্ড বর্লিংহাস। আমি লুইটগার্ড আমার ছবি খুব পছন্দ করে, আমি ওদের সাথে ওয়ার্কশপে কাজ করি, আমার বাড়ির স্টুডিওতে আসে। তখন আমি বাগুইহাটিতে চলে এসেছি, আমাদের পুরনো বউবাজার পাড়া ছেড়ে বাগুইহাটিতে ও আসে, অনেক ছবি কেনে। এবং একদিন রাত্রির বেলায়, প্রায় বছরখানেক বাদে রাত্রির বেলায়, মানে কালো সেই ভারী ফোনটা বেজে ওঠে। ওপার থেকে বলে, অশোক তুমি কি আসতে চাও জার্মানিতে? তা আমি প্রথমে ভেবেছিলাম স্বপ্ন টপ্ন বোধহয় দেখছি, না স্বপ্ন নয়। পরে ঘুম থেকে উঠে দেখলাম যে সেটা বাস্তব বোধহয়। এবং আমি, এটা কে না রাজি হবে, সবাই রাজি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমিও রাজি হয়েছি। আমি রাজি হয়ে আমি বললাম, তার ওরা অফার দিল, তুমি 1 মাস 2 মাস 3 মাস যতদিন ইচ্ছে থাকতে পারো, কিন্তু শুধু যাতায়াতটা তোমার ভাড়ায়, তোমার খরচে। আমি খুব সস্তার ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটা টিকিট কেটে একদিন আগস্ট মাসের একটা মাঝরাত্রিরে ঢাকা হয়ে ফ্রাঙ্কফুর্ট পৌঁছলাম। সেটা 1994
তাই তো 94 সালে আমি প্রথম বিদেশ যাত্রা করি। সেখানে আমি 3 মাস ছিলাম। এইবারে সেখানে থেকে আমি অনেক শিখেছি লুইটগার্ড এদের সাথে কাজ করে করে। তারা সারাদিন আমাকে স্টুডিও ছেড়ে দিত, আমি প্রাণ খুলে কাজ করতাম এবং তার সাথে সাথে চুটিয়েল গ্যালারিগুলো এবং মিউজিয়ামগুলো ঘুরে বেরিয়েছি। এবারে ওখানেও আমার ছবি অনেকে কেনে। আমি 50টা মতো ছবি আঁকি এবং সেগুলো বম্বের পান্ডোল আর্ট গ্যালারি আমাকে আগেই বলে রেখেছিল, অশোক তুমি যা ছবি আঁকবে সব আমরা কিনে নেব। যাই হোক, সেইটুকু একটু ভরসা পেলাম। লুইটগার্ড ও মার্গারেট ওরাও অনেক ছবি কিনলো। আমি এইবারে নিজে নিজে বেরিয়ে পড়লাম কোলন। আমি হাইডেলবার্গ আর মানহাইমে চষে বেড়েছি ওই লুইটগার্ড ওদের সাথে গাড়িতে করে করে, এবং মিউজিয়াম দেখতাম, ওখানকার পরিবেশকে উপলব্ধি করতাম। করে আমি কোলন চলে যাই। কোলনে বেশ কিছুদিন থেকে ওখান থেকে আমস্টারডাম থেকে প্যারিসটা প্রায় 1.5 মাস ছিলাম। আমার স্ত্রী সুস্মিতা সেখানে আমার সাথে যোগদান করে এসে, এবং আমরা সেই বয়সেতে খুব ঘুরে বেরিয়েছি, প্যারিসে চষে বেরিয়েছি। এবং মিউজিয়াম তুমি জানোই হয়তো, লুভে শুধু নয়, লুভে, তারপর ক্লুড মনেটের মিউজিয়াম, এবং একটা রেল স্টেশনকে কীভাবে মিউজি দি ওরসে এইগুলোকে দেখে দেখে আমি এই ছবি আঁকার রসদ খুঁজে পেয়েছি। যার ফলে আমি কলকাতা ভারতবর্ষে যখন ফিরি তখন আমার মাথা কিন্তু গুলিয়ে গেছে। একদিকে প্রাচীন সংস্কৃতি এবং সেখানকার আমাদের সিভিলাইজেশন, তার সাথে সাথে ইউরোপীয় সিভিলাইজেশন প্লাস মডার্ন আর্ট, সেটা আমাকে ধাক্কা দেয়। এবং ওইখান থেকে আমি আস্তে আস্তে নিজের ভাষা খুঁজে পাই। আমি এখনো পর্যন্ত সেই ভাষাতেই কাজ করছি, যেখানে আমার কাজের মধ্যে তুমি হয়তো খুব ভালো করে লক্ষ্য করেছো, তুমিও খুব ভালো দর্শক, যে ইউরোপীয় কাজের একটা ধারা, অথচ ভারতবর্ষের মাটিতে যে আমার জন্ম তাকে অবজ্ঞা না করে তার সিভিলাইজেশনকে ধরে পেয়েছি। আমি হরপ্পা মহেঞ্জোদারোকে কোথাও দেখিয়েছি পুরনো বাড়িঘরের সঙ্গে সঙ্গে আধুনিক একটা ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কোথাও অশান্ত বর্তমান জগতে হনুমান তার লেজে আগুন লাগিয়ে সেই রামায়ণ মহাভারতকে টেনে আনছে, কিন্তু আমার ব্রাশিং ইত্যাদিগুলো সব সেই ইউরোপীয় ধারা বজায় রেখেছে। আচ্ছা, এই যে একটা লং টাইম ইউরোপে কাটিয়েছেন, তো যদি এরকম প্রশ্নটা করি যে দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রির সাথে আমাদের এখানে শিল্পের বাজারের এবং শিল্পীর সোশ্যাল সাপোর্টের ডিফারেন্সটা কীরকম দেখেছেন? তুমি যেটা বলতে চাইছো সেটা বুঝতে পেরেছি, যে শিল্পের বাজারটা কেমন, ইউরোপের বাজার কেমন, এখানকার কীরকম। ইউরোপে বিশেষত প্যারিসে মানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের চেয়েও বেশি সম্মান করে শিল্পীদের। এবং কিন্তু ওখানে প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্টিটিউট, আর্ট ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানেই হোক, সেখানে একজন শিল্পীকে দিয়ে কিছু মিউরাল বা দেওয়ালেতে ড্রয়িং করাতেই হবে, কম্পালসারি, তারা সেটা করে। কিন্তু আমি কোলন শহরে গিয়ে আমি একটা গ্যালারির সাথে আমাকে একজন যোগাযোগ করে দেয়, সেই যোগাযোগ করে আমি দেখি, তাদের কাছে আমি যখন যাই, আমি কিছু ছোট ছোট ড্রয়িং নিয়ে যাই, তখন তারা বলে তুমি রেখে যাও। আমি বলি কেন, এটা কি তুমি কি পারচেস করতে পারবে না? বলছে না, এখানে প্রতিদিন কোনো না কোনো শিল্পী আসে খোঁজ নিতে যে আমার ছবিটা বিক্রি হয়েছে, কিন্তু আমরা সদুত্তর দিতে পারি না। সেই রকম কিন্তু বাজার নেই যে খুব হু হু করে ছবি বিক্রি হয় ইউরোপীয় বাজারেও, সেটা কিন্তু হয় না। সেখানেও সিলেক্টেড, কিন্তু একটা টোটাল সম্মান এবং রুটি রোজগারের ব্যবস্থা তারা করে দিয়েছে ওইভাবে। ইনস্টিটিউটগুলোতে তোমার মিউরাল করো, ছবি আঁকো। আমাদের দেশে সেটা এতটা নেই। আমি শুনেছি কোনো কোনো শহরে কম্পালসারি আছে যে একটা বাড়ি তৈরির সাথে সাথে ছবি লাগাতে হবে,
সেটা বোধহয় পাঞ্জাবের দিকে কোনো শহরে। আর এখানে সেটা নেই, এখানে গ্রামগঞ্জে অনেকেই দেখবে দেওয়ালেতে ছবি আঁকে, আর খুব সুন্দর সুন্দর তারা আলপনা দেয়, তারা মোটিভ আঁকে। কিন্তু আমাদের আধুনিক মানুষজন বা মধ্যবিত্ত সমাজ এখনো পর্যন্ত ছবি মানে জানে ঠাকুর দেবতার ছবি ক্যালেন্ডার হিসেবে বা দেওয়ালে বাঁধিয়ে টাঙানো, তার বাইরেতে কিছু যায় না, ছবিকে চিন্তা করতে পারে না যে অন্যটা ছবি। কিন্তু একটা হাই সোসাইটিতে, একটা শিক্ষিত সমাজেতে এটা এসেছে, তারা ছবি কেনে, ছবিকে অ্যাপ্রিসিয়েট করে। বিশেষত আমার ছবি দেখতে গেলে বা নিতে গেলে একটু শিক্ষিত হতে হয়, কারণ ছবি ব্যাপারটাই ভেতরে না ঢুকলে তারা বুঝতে পারে না। কিন্তু আমি অনেক পেয়েছি, দর্শক পেয়েছি, এবং তার সাথে সাথে আমার বিক্রি বাজারটাও মন্দ নয়, মানে খুব ভালো বলবো না কিন্তু মন্দ নয়। আমি বোম্বেতে প্রচুর ছবি বিক্রি করেছি। এক সময় অশোক মল্লিকের বাঘ মানে খুব বিখ্যাত ছিল, প্রীতিশ নন্দী খুব হেল্প করেছিলেন। সে বললেন তুমি বাঘ আঁকো, ও তোমার মানে বাঘ বাঘ আঁকতাম আর খুব বিক্রি হতো। প্রীতিশ দা ইলাস্ট্রেট উইকলিতে দারুণভাবে আমায় করলেন, বিজ্ঞাপন করে দিলেন আর কি এই এক্সিবিশনের। আর আমাকে যিনি খুব সাহায্য করেছেন, আমার কাজ ভালো লেগেছে, তিনি আর কেউ না, খুব স্বনামধন্য মকবুল ফিদা হোসেন। উনি আমার ছবি কেনেন এবং একটি গ্যালারির সাথে, গ্যালারিটা পান্ডোল আর্ট গ্যালারি, তার সাথে পরিচয় করে যায়। আমি দীর্ঘ 10 বছর তাদের সাথে কন্ট্যাক্টে কাজ করি, মানে মাসোহারা, মাস মাইনেতে ছবি আঁকতাম। আমার শব্দ বিয়ে থা করেছি, বাবা মা, তার মধ্যে বাবা আবার প্যারালাইজড, সেই সংসার চালাতে গিয়ে খুব কষ্ট করেছি, একটা স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে জীবনটা চালিয়েছি। চালাতে জানি জীবনের প্রথম দিকে যদি কষ্ট করি, শেষ দিকটা হয়তো ভালো হবে, জানি না, কিছুটা ভালো হয়েছে। শিল্পীর কথা আমরা অনেকখানি শুনলাম, শিল্পীর জীবনের গল্প, সঙ্গে শিল্পের বাজারের বিষয়টাও বেশ আলোচনা হলো। তবে দর্শকরা যেটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন সেই দিকটায় আমরা এবার যাই। একটু আপনার ছবিগুলো, প্রত্যেকটা ছবির পেছনে গল্প লুকিয়ে থাকে, শিল্পীর অনেক অন্তরের অনেক কথা, অনেক চিন্তা লুকিয়ে থাকে। এবার আস্তে আস্তে সেই গল্পগুলোর দিকে যাই। তবে সবার আগে যে ছবিটা ঠিক আমাদের পেছনে রয়েছে, একদম গ্যালারিতে ঢুকতেই কিন্তু প্রথম চোখ যাচ্ছে ওই ছবিটায়। আগে এই ছবিটার গল্প শুনবো, তারপর অন্য ছবির দিকে যাব। এই ছবিটা করেছি, ছবিটার নাম লকডাউন। আমরা লকডাউনে যে কষ্টটা করেছি সেটা তুমি, আমি বা সবাই, আমার বন্ধু ক্যামেরাম্যান বন্ধু, সেও এটাকে করেছে, মানে কষ্টটা করেছে। সমস্ত কিছু বন্ধ এবং আমরা একটা ঘরের মধ্যে মানে লকডাউন হয়েছিলাম। প্রত্যেকটা, এখানে আমি একটা দেখিয়েছি, একটা যেন পুরনো বাড়ি, তার খোপে খোপে এক একটা ঘর, সেই ঘরগুলোর মধ্যে এক একজনের বাস, সেই বাসের মধ্যে তারা কথাবার্তা, তাদের জীবনযাত্রা সবই মুখ বেঁধে, মানে মুখটাকে বন্ধ করে, তো সবাই জানে সেইভাবে চলিয়েছে। এমনকি গেটের দরোয়ান, তাদের মুখও বাঁধা, তারাও কথা বলবে না বা কাউকে ঢুকতে দেবে না। এরপরে যারা ইয়াং কাপল, তারা প্রেম নিবেদন করছে, সেটাও হয়তো মুখ বেঁধে। আমি এর মধ্যে একটু হিউমার এবং স্যাটায়ার সব মিলিয়ে একটা ছবি তৈরির চেষ্টা করেছি। বেশ, এরপরে হাতে সময়টা কম, কিন্তু ছবিগুলো এত অসাধারণ, তাই তার গল্প শোনার লোভ আমরা সামলাতে পারছি না। তবুও চেষ্টা করবো এই স্বল্প সময়ের মধ্যে যতখানি গল্প আপনাদের সামনে তুলে ধরা যায়। তো এরপর তাহলে আমরা পরের ছবির দিকে যাই। এই ছবিটা ব্যান্ড মাস্টার। ব্যান্ড মাস্টারটা আমি দেখেছি, আমি যে বউবাজার অঞ্চলে থাকতাম তা থেকে হাঁটা পথে কলেজ স্ট্রিট এবং হ্যারিসন রোড, যেটা মহাত্মা গান্ধী রোড, গ্রেস সিনেমার সামনে তাদের বাস। তারা রাত্রির বেলায় রঙিন ড্রেস পরে, মানে জব্বা জাব্বা পরে রঙিন হয়ে তারা বিয়ে বাড়ি, আনন্দ অনুষ্ঠান, সমস্ত কিছুতে আনন্দ দান করত। একই হিন্দি সিনেমার গান, মিউজিক, এইগুলো চলতে থাকতো। কিন্তু তাদের জীবনযাত্রা দেখে, তারা সকালে যখন বসে থাকতো সেখানে তারা
শুধু গায়, তাদের অন্তঃশ্বাস শূন্য একটা হাড়গোড় বার করা চেহারা, সেই চেহারা মধ্যে হয়তো ওই বাঁশিটা বাজিয়ে বাজিয়ে, স্যাক্সোফোনটা বাজিয়ে বাজিয়ে ক্যান্সার রুগী ধুঁকছে, ভালো করে খেতেও পায় না। সেই তাদেরকে আমি তুলে ধরেছি এই ছবিটার মধ্যে, যেখানে আমি দেখাচ্ছি যেন একটা ফাঁকা অনন্ত গগন একটা মাঠ, সেই মাঠের মধ্যে একটি ছোট্ট বাড়ি দূরে, এটা আমি কল্পনা করেছি। সেই বাড়িটাইতেই উৎসব শেষ করে তারা, বাড়িটাও নিঝুম হয়ে গেছে, রাতের অন্ধকারে তারা এসে বসেছে, বিশ্রাম নিচ্ছে, অপেক্ষা করছে দিনের, তারা আবার বাড়ি ফিরে যাবে। তা এই ওয়েটিং ফর দ্য মর্নিং, এবং তাদের জীবনেও যাতে এই মর্নিংটা আসে, সেইটা আমি একটা আবেদন রেখে এই ছবিটা তৈরি করেছি। এটা এটা একটা ল্যান্ডস্কেপ, এটা ল্যান্ডস্কেপ আমি দেখিয়েছি। আমাদের তো গাছ কাটা হয়ে যাচ্ছে, সমস্ত কিছু শূন্য হয়ে যাচ্ছে, তা এই গাছগুলো শুধু এখন দাঁড়িয়ে আছে, আর তলাতে একটা বাড়ির রিফ্লেকশন পড়েছে। একটা মানে এই শহরটা তৈরি হবে এই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়ে, এবং সেটা গাছগুলো আজকে কাঁটার মতো হয়েছে, কারণ তারা আর পুষ্টি পায় না। সেই হিসেবে সেখান থেকে এই শহর গড়ে উঠবে, এটা ধ্বংস হয়ে যাবে, প্রকৃতি ধ্বংস হবে, জঙ্গল ধ্বংস হবে। এটা যেটা বর্তমান সমাজে চলছে, সেটাকে নিয়েই আমি ছবি তৈরির চেষ্টা করেছি। এটা আমার একটা কল্পনার নারী, যেটাকে আমি ধরতেও পারি একটা পাহাড়ের মতো। দুজন নারী, দুজন পুরুষ বসে আছে, তারা একটা ইমাজিন করছে যে এই স্বপ্নের পাহাড় আমরা হয়তো জীবনে ডিঙোতে পারবো কিনা। তারা একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সমাজের একটা মানুষ, তাদের প্রতিনিধি। এটাও একটু বর্তমান সময়ের রিফ্লেকশন, যেটা হচ্ছে রামায়ণেতে পড়েছি, লঙ্কা কাণ্ড করেছিল হনুমান, সেই লঙ্কায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। তা আমাদেরও এখন সময় এইরকম মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, যেন একটা কোথায় এই সমাজটাকে আগুন ধরাবার চেষ্টা করা হচ্ছে, হয়তোবা ধর্মীয় দিক দিয়ে বা অন্য সামাজিক দিক দিয়ে, যে কোনোভাবেই হোক। সেইটার একটা কল্পনা করেছি আমি খুব সিম্পলিসিটির মাধ্যমে। এখানে বেশি কিছু বক্তব্য রাখতে চাইনি, একটা মানে আমি কোথাও সেই লঙ্কার পুরীকে দেখাইনি, সীতাকে দেখাইনি, শুধু সে লেজে আগুন দিয়ে সমাজটাকে আগুন জ্বালাবার চেষ্টা করছে। এই ছবিটা হচ্ছে বেনারস নাম দিয়েছি। আমরা বেনারসেতে যেসব শিল্পীর কাজ দেখি, তারা সকলেই ওই বেনারস ঘাটকে নিয়ে কাজ করে। সেখানে বেনারসের টিপিক্যাল ছাতা, মন্দির, মানুষজন স্নান করছে ইত্যাদি, এই নিয়ে, এবং বেনারস ঘাটটাকে নানাভাবে নানা শিল্পী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুলে ধরেছে। আমি সেই পথে যাইনি, আমি বেনারসে গেছি দু একবার, কিন্তু আমি সেখানে দেখেছি ওই বিশ্বনাথের গলিতে ঢুকতে বেরোতে সবসময় একটা ষাঁড় এসে আমার তাড়া করেছে বা সামনে এসে দাঁড়িয়ে গেছে, সর করে সবাইকে সরিয়ে দিয়ে আমাকে যেতে হয়েছে। এবং এটা আমি, জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায়ও এটাকে ইউজ করেছে। ওনারও ক্যামেরার সামনে হঠাৎ করে একটি ষাঁড় এসে গিয়েছিল, ষাঁড়টাকে উনি ব্যবহার করে নিয়েছেন। আমি এটা ইন্টেনশনালি ষাঁড়টাকে এঁকেছি, যে গঙ্গা নদীটা বয়ে যাচ্ছে, সেখানে সে ষাঁড় একটা প্রতীকী, সিম্বলিক হয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে স্লিপিং ইন নাইট। আমি বউবাজার অঞ্চলে জন্মেছি এবং বড় হয়েছি কিছু বলে, সেখানে রাস্তায় দেখতাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের সামনে ফুটপাতে থরে থরে লোক শুয়ে আছে। তারা সেখানে রান্না বান্না করে, তাদের সেখানেই তাদের বসবাস, তাদের সন্তানাদিও সেখানেই জন্মাচ্ছে, তার সাথে সাথে কুকুর বা বিড়াল তাদের পোষ্য হচ্ছে, এবং তারা সেখানে জড়সড় হয়ে, কোন ফ্যামিলিকে সেটা নয়, সবাই একসাথে যেন একটা, এটা যেন একটা আলাদা সমাজ। তারা কি করে জানি না, সকালবেলায় উঠে হয়তো যে যার কাজে চলে যাবে। আমি তাদেরকে শুইয়েছি এক দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে। আমি ইটকাট পাথরের শহরটাকে দেখাতে চাইনি, কারণ তাদের মধ্যে যে কল্পনা, তারা ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনা করছে, তাদের স্বপ্ন, সেটাকে আমি
ছবির মধ্যে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ছবিটা আমার পুরনো নস্টালজিয়া, পুরনো বাড়িকে কল্পনা করে করেছি। বাড়িটির সাথে কোনো মিল নেই, কিন্তু বাড়িতে 12 মাসে 13 পার্বণ হতো, পুজো আচরা সমস্ত কিছু, ছোট ছোট পুজো থেকে শুরু করে বড় পুজো পর্যন্ত হতো। এবং সেখানে সেইটাই আর কি, আমাদের বাড়িটাও ঘড়ির বালাই ছিল না, ঘড়িয়ালগ্ন নয়। সেখানে এই ভাঙা গাছ, বা আমরা এখনও বলতে পারি যে শেষ হয়ে যায়নি। আমার কাছে আমার স্বপ্নটা রয়ে গেছে, যেখানে একটা সাদা আলোর মধ্যে দিয়ে, যে আলোটা আবার বাড়িটার ওপর পড়েছে, একটি পাখি উড়ে যাচ্ছে। এইটা আমার একটা নস্টালজিয়া, বা আমি তো অনেক দিন, প্রায় 40 বছর ছেড়ে দিয়ে চলে এসেছি, সেই নস্টালজিয়া থেকে একটা ছবিটা এঁকেছি। শিল্পীর অনেক গল্প শুনলাম, সঙ্গে তার সৃষ্টির পেছনের গল্প, তার ছবিগুলো মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, কি বার্তা দিতে চেয়েছেন আমাদের মতো দর্শকদের, সেটাও একটু শুনলাম। তবে শেষ প্রশ্ন আমি এটাই করব, এই যে এত লম্বা সময় পেরিয়ে এলেন, এত রকম জায়গায় কাজ করলেন, এতদিন ধরে শিল্পকে নিয়ে বাঁচলেন, তো সব শেষে জীবনের উপলব্ধিটুকু, আর সেটা থেকে যারা উঠতি ছেলে মেয়ে, যারা শিল্প জগতে আসতে শুরু করেছে সবে, বা আসার পরিকল্পনা করছে, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এটা দিয়ে শেষ করব। এটা হচ্ছে তাদের জন্য দিতে পারি, তোমরা বাপু সবচেয়ে আগে ওই মোবাইল দেখে ছবি তুলন এঁকো না, আর কম্পিউটার থেকেও ছবি নিও না, নিজের কল্পনা শক্তিটা বাড়াও। আর এবং খুব সিনসিয়ারলি কাজ করো, কাজ তোমায় কিন্তু একদিন না একদিন তোমাকে রিটার্ন, অর্থাৎ সে তার মূল্যটা দেবে। এই নিষ্ঠার সাথে কাজ করতে হয়, এবং অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, ওই যে সহ্য করো সহ্য করো সহ্য করো, আমিও জীবনে সেই সহ্যটা করেছি। আমারও নিন্দে মন্দ, সব অপমান সব কিছু সহ্য করে আমি নিজেকে তৈরি করেছি। এরমভাবেই তোমাদেরকে তৈরি করতে হবে। এখন তোমাদের বাবা মা অনেক হেল্প করে, পরিবার অনেক হেল্প করে, তারা এগিয়ে দেয় জিনিসপত্র, তোমার সেই হিসেবে তোমরা সেটাকে ভরপুর কাজে লাগাও, এবং মানে একটা রুটি রোজগারের চেষ্টা করো। ছবিটা তুমি যদি প্রফেশন হিসেবে নাও, তোমার কিন্তু এটা তোমার একটা তৃতীয় নয়ন খুলে দেবে, যেখান থেকে তুমি অনেক স্বাধীনভাবে তোমার নিজের ঘরটা সাজাতে পারবে। তুমি একটা ভদ্র মানুষ হতে হবে। তাই প্রথমেই বলি, শেষ কথা বলি, আগে ভালো মানুষ হও, তারপরে ভালো শিল্পী হতে পারবে। অনেক ধন্যবাদ অশোকবাবুকে ওঙ্কার বাংলার তরফ থেকে, এরকম বিজি শিডিউলের মধ্যে আর এক্সিবিশন চলাকালীন এতখানি সময় উনি আমাদের দিয়েছেন, আর তার থেকেও বড় কথা, এত ইন্সপিরেশনাল একটা এপিসোড উনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমরা সেটা দর্শকদের সামনে তুলে ধরতে পেরে অত্যন্ত সমৃদ্ধ বোধ করছি নিজেদের। তবে যাই হোক, এই যে একজন শিল্পী, তিনি বিদেশের মাটিতে গিয়ে শিল্প চর্চা করলেন, সেখান থেকে শিল্প সম্পর্কে শিক্ষা নিলেন, তার তুলির ডগায় ইউরোপিয়ান স্টাইল বেশ ভালো মতো বসলো, কিন্তু তারপরেও তিনি তার শিকড়টাকে, তার দেশের সংস্কৃতিকে, তার দেশের গল্পকে, তার শহরের আনাচে কানাচে থাকা প্রান্তিক মানুষগুলোকে কিন্তু একবারের জন্যও ভুলে গেলেন না। কোথাও গিয়ে একই সাথে ইউরোপিয়ান ব্রাসেস স্ট্রোক আর এখানকার প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রান্তিক ঘরদোর সবাইকার গল্পকে তুলে ধরে দুটোকে একসাথে মিশিয়ে অসাধারণ কিছু সৃষ্টি করলেন। যেরকম সৃষ্টি সবসময় আমাদেরকে এগিয়ে চলার রসদ দেয়, সবসময় আমাদের অনেক ভালো লাগাতে উপহার দেয়, তার সঙ্গে এটাও শেখায় জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেই পাওয়াগুলোকে জীবনের শেষ অবধি বাঁচিয়ে রাখতে গেলে, সেই পাওয়াগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে গেলে কিন্তু নিজের শিকড়কে, নিজের মাটিকে ভুলে গেলে চলে না। আর শিল্পকে যদি তুমি আঁকড়ে ধরো, শিল্প তোমাকে বাঁচার রাস্তা ঠিক নিজেই বলে দেবে। আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই, আর টেলিক্যানভাসের নতুন এপিসোড নিয়ে তো আমরা আবার আসবই। তবে তার আগে আপনারা ভীষণ ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। আজকের মতো এই পর্যন্তই, চলি, নমস্কার।